তোমার এই যজ্ঞপুরের কাজের চেয়ে অনেক অনেক সহজ। যেদিন তুমি আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার এই সোনার চাল দেখে এইবার উন্মুক্ত টিনের তরবারি। কি হচ্ছে ক্যাপ্টেন বাবু? কি করছেন? কি করছি দেখবেন? আমি জুয়েল লড়ব। পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি, আর ওপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে আমি হিরে আনি, মানিক আনি, কিন্তু সহজের থেকে ওই প্রাণের জাদু গ্রীসের একটি রাজ্য থেবাই। এই থেবাইয়ের রাজা লাইয়ুস দূর বিদেশ যাত্রাকালে নিহত হন। কিভাবে নিহত হন? পুত্র হাতির বাহাইয়া রসে মুখোশ আইল রে রত স্বর্ণচূড় বিভায় পুরিয়া পুরি হাতি ঠেলা বলে রাজা বীর মাদে মাদি কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। সূর্য এই গানটা গাইছে। নমস্কার সবাইকে, এবং সেই সঙ্গে আমার শুভেচ্ছা সবুজ সাংস্কৃতিক কেন্দ্রকে তাদের এই উদ্যোগ গ্রহণের জন্য। থিয়েটার নিয়ে আলোচনা করতে গিয়ে যে বিষয়টি এখানে বলতে বলা হয়েছে বা আলোচনা করতে বলা হয়েছে সেটি হলো থিয়েটার কাল, আজ এবং কাল, অর্থাৎ থিয়েটার ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো। সোজা কথায় অতীতের আমাদের নাট্যচর্চা, বর্তমানের নাট্যচর্চা এবং ভবিষ্যতের নাট্যচর্চার আগাম আভাস, এই বিষয় নিয়ে কিছু কথা, কিছু মন্তব্য করতে বলা হয়েছে আমাকে। আমি একদম প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে কতটা এই মন্তব্য করার অধিকারী সেটা আমি বলতে পারবো না। আমি একজন সাধারণ নাট্যকর্মী এবং অবশ্যই নাট্যচর্চার যে বিস্তৃত ক্ষেত্র আমাদের পশ্চিমবঙ্গের বাংলা নাট্যচর্চায়, সারা ভারতবর্ষের নাট্যচর্চায়, এমনকি কিছুটা হলেও ভারতবর্ষের বাইরের নাট্যচর্চায়, আমি সেই সব বিচরণ ক্ষেত্রে ভ্রমণ করি, করতে ভালোবাসি এবং একজন শিক্ষার্থীর মতোই সেই মেজাজে আমি অভিজ্ঞতা সঞ্চয় করি। ফলে সেই নিরিখে আজকে কিছু কথা হয়তো বলার চেষ্টা করতে পারি। এখন আমাদের এই নাট্যচর্চায়, বিশ্বের নাট্যচর্চায় তার যে পরিবর্তন, অর্থাৎ ঐতিহাসিকভাবে সময়ের গতি মেনে যে দীর্ঘ পথ পরিভ্রমণ করেছে আমাদের থিয়েটার বা নাট্যচর্চা, তা সর্বজনবিদিত এবং বহু মানুষ কম বেশি বা বিশেষ করে থিয়েটারের বন্ধুরা জানেন। গ্রিক ঘরানার নাট্যচর্চা বা ইউরোপীয় ঘরানার নাট্যচর্চা, রোমান নাট্যচর্চা, ইউরোপের বিভিন্ন দেশের নাট্যচর্চা, আফ্রিকার নাট্যচর্চা, মিশরীয় নাট্যচর্চা, ভারতীয় নাট্যচর্চা, এই যে একটা বিশাল পৃথিবীর নানান অঞ্চল, তার প্রকৃতি, তার সমাজ, তার রাষ্ট্র, তার অর্থনীতি, তার সংস্কৃতির যে বৈশিষ্ট্য, সমাজনীতি, সমস্তটার যে নানানভাবে নানা রকম বৈশিষ্ট্য নিয়ে আছে, সেই অনুযায়ী সেই পরম্পরায় থিয়েটারটাও তার মতো করে বাহিত হয়েছে। এই বাহিত হতে গিয়ে ওই কাল, আজ, কাল এই কথাটা যখন উল্লেখ করা হচ্ছে, তখন দেখা যায় যে গতকাল অর্থাৎ ইয়েস্টারডে, যাকে আমরা অতীত বলি, অতীতটা আমাদের কাছে অনেক লম্বা, অনেক দীর্ঘ, কিন্তু আজ যেটা বর্তমান বলা হচ্ছে, বর্তমানটা কিন্তু খুব ক্ষুদ্র, খুব ক্ষণস্থায়ী। এই মুহূর্তে আমি যে কথা বলছি, আমি বর্তমানে আছি, আমার কথাগুলো বলা হয়ে যাচ্ছে এবং সেইগুলো সবই অতীতের যে
হিডেন বক্স বা ম্যাজিক বক্স তার মধ্যে ঢুকে যাচ্ছে। আর এর সামনের দিকে কি আছে, ভবিষ্যৎ, যেটা আমি পা রাখতে যাচ্ছি বা আমরা এগোতে যাচ্ছি, সেটা আমাদের কাছে অজানা, সেটাকে আমাদের ধারণা করতে হয়। এই ধারণাটা আমার মতো একজন সাধারণ নাট্যকর্মী যতটা না কারেক্টলি করতে পারে, একজন দীর্ঘদিনের নাট্যচর্চার পরিব্রাজক বা সংস্কৃতি চর্চার পরিব্রাজক বা সমাজ চর্চার কোনো মানুষ বা ব্যক্তি, জ্ঞানী, তিনি দর্শন করতে পারেন, দার্শনিকের মতো অন্তর থেকে দেখতে পারেন। তা সেই জায়গা থেকে অতীতের সেই দীর্ঘ পথ চলার কোনো পুনরাবৃত্তি বা সেই সম্বন্ধে আলোচনা করবার আমার খুব একটা ইচ্ছা নেই। আমি একটু সামান্য স্পর্শ করে যেতে পারি, সেটা হচ্ছে যে বিশ্বের যে নাট্যচর্চার যে ধরন, সেই ধরনে নানান ধরনের যে তার ধরনগুলোর যে পার্থক্য, সেই পার্থক্যগুলো আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আমরা যখন থিয়েটার চর্চা করি এবং সেই থিয়েটার চর্চা করতে গিয়ে যা ইতিহাস জানতে চেষ্টা করি, যারা চেষ্টা করি তারা। আর সেই সঙ্গে আমাদের অতি আধুনিক যন্ত্র সভ্যতা এবং প্রযুক্তি আমাদেরকে সুবিধে করে দিয়েছে একদম অতি সহজেই হাতের কাছে সেই তথ্যগুলোকে পৌঁছে দেওয়ার। আর এর বাইরে যে একটা বড় অংশ রয়েছে, সেটা হচ্ছে আমি যে দেশে বসবাস করি, যে ভূখণ্ডে বসবাস করি, সেই বিরাট ভূখণ্ডের একটা ঐতিহাসিক নাট্যচর্চার বিবরণ বা তার গতিপথ। সেই গতিপথে আমরা সকলেই জানি যে ভারতের নাট্যশাস্ত্র একটি আজ পর্যন্ত মোটামুটি সকল গুণীজনেদের, বিশেষজ্ঞদের মত অনুযায়ী একটা অথেন্টিক একটা শাস্ত্র ধরে নেওয়া যায়। সেই নাট্যশাস্ত্র অনুযায়ী ভারতবর্ষের চতুর্দিকের একটা অনন্য বর্ণনা, তার রূপ আমরা দেখতে পাই এবং যা আমাদের কাছে এখন লিখিতভাবেও আসে, আমরা সেটাকে অধ্যয়ন করি বা পাঠ করি বা বোঝার চেষ্টা করি আমাদের থিয়েটার চর্চার পাশাপাশি। এবং সেই বোঝার চেষ্টাতে দেখতে পাওয়া যায় যে যুগে যুগে, সময়ে সময়ে, দশকে দশকে, শতকে শতকে আমাদের হাজার হাজার বছরের প্রাচীন ভারতীয় নাট্যচর্চার রূপ পরিবর্তন হয়েছে। রুট না, রুট একই আছে, কিন্তু রূপ বা তার অবয়ব, আদল পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। যে কোনো ধরনের চলমান শিল্পকলা, যে কোনো ধরনের চলমান সৃষ্টি, যে কোনো ধরনের জীবনের সঙ্গে সম্পৃক্ত কোনো কাজ সবসময়ই জীবন দ্বারা পরিচালিত হয় এবং তা সময় এবং স্থান, আমরা যাকে বলি স্থানকাল, এবং অবশ্যই পাত্র সহ সবটাই ক্রমশ পরিবর্তিত হয়। আর এই পরিবর্তনের পথে আমাদের থিয়েটার তার মতো করে হেঁটেছে। এবং শুধু আমাদের থিয়েটার নয়, একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখা গেছে যে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত আমরা যদি আজকের সময়টাকে, এই আজকে যদি আমি অতি আধুনিক সময় বা উত্তরাধুনিক সময় ধরি, দেখা যাবে যে যত সময় এগিয়েছে মানে আমাদের দিকে, অর্থাৎ অতীত থেকে আমাদের এই আধুনিকতার দিকে যত কোট আনকোট আধুনিকতার দিকে যত সময় এগিয়েছে, তত দেখা গেছে যে স্থানীয় চর্চা বা স্থানীয় ইতিহাস, স্থানীয় অভিজ্ঞতা আমরা অতীতে যত বেশি সঞ্চয় করেছি, তার সাথে সাথে এবং অতীতে তত কম সঞ্চয় করেছি বিশ্বের অভিজ্ঞতা বা চর্চা বা তার যে গতিপথ, কারণ আমাদের সঙ্গে সংযোগের একটা সমস্যা ছিল। কিন্তু যত সময় অতীত থেকে আমাদের এই আধুনিক সময়ের দিকে এগিয়েছে, সময় যত এগিয়েছে, আমাদের কিন্তু স্থানীয় চর্চা, স্থানীয় ইতিহাস, স্থানীয় জীবনযাপন, জীবন আচরণ, সমাজ ইত্যাদির চর্চার সাথে সাথে আমরা কিন্তু ক্রমশ সমৃদ্ধ হয়েছি বিশ্ব ইতিহাস, বিশ্ব মানব জাতি, বিশ্ব সমাজ, বিশ্ব সংস্কৃতির চর্চার সম্বন্ধে তা জানতে পেরেছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে থিয়েটারও কিন্তু ক্রমশ গ্লোবাল হতে শুরু করেছিল এবং গ্লোবাল হতে চেয়েছে। তার একটা অ্যাপ্রোচ আমরা কিন্তু পেতে পারি, তার একটা অ্যাপ্রোচ আমরা ধীরে 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 লক্ষ্য করি যে একদম খুব সহজভাবে, যেটা ঔপনিবেশিক একটা সমস্যা তো আছেই, সেটা নিয়ে তো মানে বলার অপেক্ষা রাখে না। ঔপনিবেশিক যে শাসন বা তার পূর্ববর্তীতে প্রাচীন যে ক্ষমতাধরদের বাইরে থেকে ভারতবর্ষে প্রবেশ করে সেই ক্ষমতা দখল এবং তাদের প্রভাব, এই সমস্তটাই কিন্তু ভারতীয় ভূখণ্ডের শিল্পচর্চা, সংস্কৃতি চর্চা, সমাজ চর্চায় বারবার
মানে প্রভাব বিস্তার করেছে। আর সেই প্রভাব বিস্তার করার কারণে আমাদের থিয়েটার চর্চাও সেখান থেকে কোনোভাবেই কোনো অংশেই বাইরে থাকেনি। কারণ থিয়েটার একটি সম্পূর্ণ রকমের সমাজমূলক বা সমাজের সঙ্গে সম্পৃক্ত কাজ। মানে সোজা কথা হচ্ছে সমাজের সঙ্গে মানে হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে এই কাজটি করা হয়, এই চর্চাটি করা হয়, প্রতি মুহূর্তে করা হয়। যে মুহূর্তে সমাজ বা মনুষ্য বিচ্যুত হবে থিয়েটার, সেই মুহূর্তে থিয়েটারের তার নিজস্ব চরিত্র আর থিয়েটারের থাকবে না, নাট্যচর্চার আর নিজস্ব চরিত্র থাকবে না। কারণ আপনারা জানেন দুটি পক্ষের সংমিশ্রণেই সংযোগেই একটা নাট্য উপস্থাপিত হয়, একদিকে দর্শক আরেকদিকে কলাকুশলী। ফলে সেই জায়গা থেকে অতীতের যে ভারতীয় থিয়েটার চর্চা, সেই থিয়েটার চর্চা কিন্তু ওই যে প্রাচীন, মধ্য এবং আধুনিক যে ভাগগুলো করেছেন ঐতিহাসিকরা, বিশেষজ্ঞরা, আমাদের থিয়েটারের সিনিয়র প্রাজ্ঞরা, সেটাকে আমি মেনে নিয়েই বলছি যে যত সময় গড়িয়েছে তত কিন্তু আমরা প্রাচ্যের এই মানুষেরা পাশ্চাত্যের ধারণা, পাশ্চাত্যের বোধ, পাশ্চাত্যের চিন্তা, টু সাম এক্সটেন্ট চেতনাকে আমরা গ্রহণ করার চেষ্টা করেছি। এবার এই গ্রহণের ক্ষেত্রে কিছু শব্দ ব্যবহার করা হয়, যেমন অনুকরণ না অনুসরণ। অবশ্যই কিছু না কিছু ক্ষেত্রে তো অনুকরণই করা হয়েছে। কারণ আজকে যে ধারাটি বাংলা থিয়েটারে বা ভারতীয় থিয়েটারে সব থেকে বেশি প্রভাবশালী, সেটির নাম প্রসেনিয়াম থিয়েটার। মঞ্চ নাটক, সেই আর্চ এর মধ্যে, বক্সের মধ্যে থিয়েটার, অন্ধকার ঘরের মধ্যে বক্সের থিয়েটার। এই থিয়েটার তো আমার ভারতীয় ঐতিহ্য, ভারতীয় ধারার থিয়েটার নয়, সেটি তো ইউরোপীয় ঘরানার থিয়েটার, বা আরও যদি ভালোভাবে বলি যে তাহলে ব্রিটিশ ঘরানার থিয়েটার। ফলে সেই ইউরোপীয় ঘরানার থিয়েটার তো আমরা প্রাথমিকভাবে তো একেবারে তার সেই সময় লক্ষ্য করলে দেখা যাবে যে প্রাথমিকভাবে তো আমরা নকলই করে অনুকরণই করেছি। এবারে এই অনুকরণের মধ্যে ধীরে ধীরে কিছু নতুন উপাদান সংযোজিত হয়েছে ভারতীয় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। তখন সেটিকে আমি বলতে পারি একটি নতুন কিছু তৈরি হয়েছে, অথবা অনেকের কথায় কিছুটা সায় দিতেই পারি যে একটি হাইব্রিড থিয়েটার তৈরি হয়েছে আজকের সময় দাঁড়িয়ে। কিন্তু অতীতের যে ইতিহাস, সেখান থেকে দেখলে দেখা যাবে যে ভারতীয় প্রাচীন ঐতিহ্যশালী যে থিয়েটার, অর্থাৎ গতকাল যেটা নিয়ে বলা হচ্ছে ইয়েস্টারডে, সেই থিয়েটার কিন্তু ক্রমশ পরিবর্তিত হতে হতে আজকের সময় আমরা যে থিয়েটার নিয়ে বাঁচছি, যে থিয়েটার সম্বন্ধে কথাটা বলছি, যারা অর্গানাইজ করছে তারা যে থিয়েটারটা করে, সেই থিয়েটার কিন্তু লোকাল স্তরে থেকেও ক্রমশ গ্লোবাল একটা ধারণার মধ্যে যাওয়ার চেষ্টা করছে বা করেছে। কেউ কম, কেউ বেশি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা গেল অতীতের থিয়েটার। এবং এইভাবে করতে করতে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। ওই প্রসেনিয়াম কখনো কখনো বিশ্বের তাবড় অন্য ধারার নাট্য বিশেষজ্ঞদের দ্বারা প্রভাবিত হয়ে ভারতীয় ভূখণ্ডে অন্য ধারার বা বিকল্প ধারার বা তৃতীয় ধারার একটা প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা শুরু করা, এবং তারই কিছু পথ ধরে আজও প্রসেনিয়ামের বাইরে, প্রসেনিয়ামকে নয় এমন কিছু জায়গাকে আবিষ্কার করে থিয়েটার করা, এগুলো সবই ওই একটা লোকাল এবং গ্লোবালের একটা মিক্সচার বলা যেতে পারে। এইটা করতে করতে আজকের সময় যদি এসে দাঁড়াই, তাহলে দেখতে পাবো যে আজকের থিয়েটার কিন্তু, আজকের এই মুহূর্তে যদি বলি বর্তমান থিয়েটারের যে নানান ধরনের প্র্যাকটিস চলছে, সেই প্র্যাকটিসের মধ্যে নানা রকমের মতবাদ এবং তার পরিপ্রেক্ষিতে মতভেদ তৈরি হচ্ছে বা গড়ে উঠছে, যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ থিয়েটার, আমরা সবাই জানি যে থিয়েটার বা পারফরমেন্স বা নাট্য উপস্থাপনা করতে লাগে সময়, স্থান এবং পাত্র, মানে স্থান, কাল, পাত্র। একটা স্পেস লাগে, কিছু মানুষজন লাগে, আর একটা নির্দিষ্ট সময়কে কনফার্ম করতে হয়। এখন এই সময়টা, যদিও সময়ের অনেক ভাগ ক্যাটাগরি আছে, মানে তার বড় অর্থে এবং ছোট অর্থেও, কিন্তু এই তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ। কোনো একটা সময়কে নির্দিষ্ট করা, কোনো একটা স্পেসকে নির্দিষ্ট করা, এবং কিছু মানুষকে নির্দিষ্ট করা। এই নিয়ে আমার থিয়েটার। তাই এই আমার আজকের সময় দাঁড়িয়ে যখন শুনি যে এরকম অনেকেই বলেন যে ওরা প্রসেনিয়াম থিয়েটার করে, আমরা নন প্রসেনিয়াম থিয়েটার করি,
ওরা মঞ্চে নাটক করে, আমরা অঙ্গনে নাটক করি, এই যে ওরা আর আমরা, এইটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে একটি সূক্ষ্ম বিভেদ তৈরি করার পলিসি। যারা বলছে তারাও হয়তো সেটা জানেন না। আসলে আমরা নাটক থেকে নাট্য তৈরি করে বা হয়ে ওঠার চেষ্টা করি এবং মানুষের সঙ্গে একটা সংযোগ রক্ষা করার একটা গভীর তাগিদ থেকে নিজের শিল্পকলার যে প্রকাশ সেইটা করার চেষ্টা করি। অর্থাৎ মূল জায়গাটা হচ্ছে যে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, সংযোগ তৈরি করা থ্রু মিডিয়াম থিয়েটার। সেখানে কেউ প্রসিনিয়াম, কেউ নন প্রসিনিয়াম। এখন এই প্রসিনিয়ামের ব্যাপারে যখন আমাদের ছুঁতমার্গ, এটা তো অনেকেরই আছে, অবশ্যই থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। কারণ সেই প্রসিনিয়াম বহন করে নিয়ে এসেছেন আমাদের শোষক, শাসক, আমাদেরকে বন্দি করে রাখা, আমাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা ইউরোপীয়রা, ব্রিটিশরা। তাই একটা তো উষ্মা থাকবেই, একটা তো বিরোধী তো থাকেই। কিন্তু প্রসিনিয়ামও তো এক ধরনের থিয়েটার, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা বেশি দূর না বকবক করে এইটুকু বলতে পারি যে আমাদের দেশে, যেটা কেউ বলেন না, কেউ বলার চেষ্টাও করেন না বা একটু ধরানোরও চেষ্টা করেন না, দুঃখজনক যেটা, অনেক কথা শোনা যায়, আমাদের দেশে যে ব্রিটিশরা কলকাতার ওপরে ইটকাট কংক্রিট দিয়ে একটা প্রসিনিয়াম মঞ্চ নির্মাণ করে সেখানে তারা তাদের ঘরানার নাটক এনজয় করত তাদের সময় কাটানোর জন্য, তাদের বিনোদনের জন্য, আমার দেশের সাধারণ খুবই সামান্য তথাকথিত পড়াশুনো জানা মানুষজন যারা বাঁশ, তক্তা, কাপড়, ন্যাকড়া, দড়ি দিয়ে স্ট্রাকচার তৈরি করতে পারে, তারা কি অবলীলায়, কি সুন্দরভাবে একটি প্রসিনিয়ামের মতো একটি বাঁশ, কাঠ, তক্তা, কাপড় আর দড়ি দিয়ে একটা মঞ্চ খাড়া করে দিতে পারে। সেটা তো নিশ্চয়ই কোনো ইউরোপীয় এসে শিখিয়ে দিয়ে যায়নি, যে ব্রিটিশরা এসে শিখিয়ে দিয়ে গেল। কোনো ব্রিটিশ ইঞ্জিনিয়ার এসেছিলেন বা ব্রিটিশ ভাস্কর এসেছিলেন, যে বা ব্রিটিশ শিল্পী এসেছিলেন, বলেছিলেন চলো তো দেখো তো তোমরা যদি এই কংক্রিটের কিছু না করতে পারো তাহলে এরকম একটা কিছু বানাও তো, এই দেখো হবে। কেউ না, এরাই করেছিল। এবং আমাদের বাংলা জুড়ে, বাংলা থিয়েটারে হাজার হাজার থিয়েটার তার উৎসব, তার সংগঠিত রূপ পেয়েছে যে প্রসিনিয়াম, বলেছে মূলধারার প্রসিনিয়াম, যে প্রসিনিয়ামের মঞ্চে, তা হলে নয়, বেশিরভাগটার কথা বলছি, খুব সামান্য ভাগ যা জেলা সদর এবং সরকারি বদান্যতায় কয়েকটি হল বা প্রসিনিয়াম মঞ্চ তৈরি হয়েছে, যাহা সম্বন্ধে অনেক কথাই বলিতে লাগে, তাহা বলিতেছি না। কিন্তু যা এর বাইরে গ্রামে গ্রামে, প্রান্তে প্রান্তে, মাঠের মধ্যে, ক্ষেতের পাশে, স্কুলের মাঠে, শীতকাল জুড়ে যে 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 অসাধারণ শিল্প নৈপুণ্য দেখিয়ে ওই মানুষজনগুলো তক্তা, পেরেক, হাতুড়ি, কতগুলো কাপড়, দড়ি, সুতুলি দিয়ে একটা প্রসিনিয়াম তৈরি করে, তার উইং, তার স্কাই, তার সাইক্লোরামা, তাহলে সেটা কি শিল্প নয়? হয়তো বা প্রাথমিকভাবে নকল করা, কিন্তু সেটা তো শিল্প। সেটাও তো তার মতো করে ডিজাইন করেছে, করে তৈরি করেছে, বা একটা ধারণা তো তৈরি করে, তা সেটাকেও এক ধরনের কাজ বলে আমি মনে করি, আর্ট। কিন্তু এবারে এটা একটা পার্ট বললাম, এটাও এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। কিন্তু থিয়েটারে আমার ব্যক্তিগত মতামত, প্রসিনিয়াম একটি ঘেরা জায়গা, যেখানে একটি স্পেস, কোট আনকোট নন প্রসিনিয়াম কোনো একটা উঠোন, কোনো একটা ঘর, কোনো একটা সমান্তরাল জায়গা, কোনো একটি গাছের তলা, কোনো একটি পুকুর পাড়, কোনো একটি মন্দিরের চাতাল, মসজিদের চত্বর, কোনো একটি গির্জার সামনের অংশ, এই তো পার্থক্য। কিন্তু আসলে সবই স্পেস, বা কোনো মানুষের ডাইনিং রুম বা ড্রয়িং রুম, বা কোনো ভাঙা বা পরিত্যক্ত কোনো কারখানার শেড, বা কোনো গ্যারেজ, বা কোনো কফি হাউস, বা কোনো বুক স্টোরের স্পেস, সবই তো স্পেস। এই যে স্পেস, প্রসিনিয়াম একটি স্পেস, এবং প্রসিনিয়ামের মধ্যে কিছু কিছু এলিমেন্ট যা সুবিধা করার জন্য, বিশেষ করে ভিজুয়াল জায়গা থেকে এবং আরও অন্যান্য জায়গা থেকে সুবিধা করার জন্য, অনেকটা চলচ্চিত্র দেখবার মতো করে তারা তৈরি করে ফেলেছিলেন। আদারওয়াইজ অল আর স্পেসেস। এই যে বিভিন্ন রকমের স্পেস মানে সেই স্পেসটাকে কতটা মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে এবং সৃষ্টিশীল চিন্তা দিয়ে
একজন নির্দেশক বা অভিনেতারা সেটাকে জীবন্ত করে তুলতে পারে, এটাই দক্ষতা। ফলে আমার কাছে প্রসিনিয়াম নন প্রসিনিয়াম এর কোনো দ্বন্দ্ব নেই, এটা শুধু স্পেসের ডিফারেন্স আর চিন্তায় শান দেওয়ার একটা খেলা থিয়েটার কর্মীদের কাছ থেকে। এইভাবে আমাদের থিয়েটারে এই যে নানান ধরনের প্রশ্ন বা তার যে তর্ক বা বিতর্ক ইত্যাদি যে উঠে আসে, সেই জায়গা থেকে আজকের সময় দাঁড়িয়ে বা বেশ কিছু বছর ধরে আমাদের থিয়েটারে নানা ধরনের প্রশ্ন বারংবার উঠে এসেছে, সেই নিয়ে তর্ক হয়েছে, সমাধান করার চেষ্টা হয়েছে তা বলবো না, বা চেষ্টা হয়নি বলবো না, কিন্তু সমাধান হয় না। কারণ দেখুন, আমাদের এখানে একটা কথা বারবার বলা হয় যে আমাদের থিয়েটারে যদি কেউ আসে এবং সেই থিয়েটার করে বা নাট্যচর্চা করে সে সংসার প্রতিপালন করতে পারবে কিনা, তার পেটের ভাত বা অন্য সংস্থান হবে কিনা ইত্যাদি প্রশ্ন আসে। কিন্তু একটা কথা তো জরুরি, সেটা হচ্ছে যে থিয়েটার চর্চা যে একটি আর্ট প্র্যাকটিস, সেটি সমাজ বহির্ভূত নয়, যে আমরা সমাজের সমস্ত রকমের যে সামগ্রিক পরিকাঠামো, সেই পরিকাঠামোর একদিকে আর আমাদের থিয়েটারের পরিকাঠামো আরেক দিকে, এইভাবে তো ভাবা সম্ভব নয় বা হওয়াও সম্ভব নয়। ফলে স্বাভাবিকভাবেই এমন একটি রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা থাকি বা আছি দীর্ঘদিন ধরে, সেই রাষ্ট্র কাঠামোতে থেকে আমরা হাত পা ছুঁড়ে বিদ্রোহ করে গলা ফাটিয়ে সেই রাষ্ট্রের কাছে যতই চিৎকার করে বলি যে থিয়েটারের জন্য এই চাই, থিয়েটারের জন্য ওই চাই, থিয়েটারকে পেশাদার করে তুলুন, তারা কিন্তু ওই রাষ্ট্রের সেই গদিতে বা সেই ক্ষমতার আসনে বসে থেকে তারা যেটুকু ছুড়ে দেওয়ার সেটুকুই দেবে। সেটা যা আজ অব্দি দেখা যাচ্ছে, আজকের সময় দাঁড়িয়েও দেখতে পাচ্ছেন, আর ভাঙানোর কিছু নেই। কিন্তু এর পেছনে আমার আরেকটা কারণ আছে। যে রাষ্ট্র বা যে দেশ বা যে ভূখণ্ড স্বাধীন হয়েছে বিদেশি শাসকের থেকে সর্বশেষ প্রায় ৭৩ বছর হতে চলল, অর্থাৎ স্বাধীনতার বছরে যদি কোনো মানুষ জন্মান এই ভূখণ্ডে ভারতে, তাহলে তিনি আজকে তার জীবনের প্রায় অধিকাংশ সময় শেষ করে বৃদ্ধ হয়ে অবস্থান করছেন। তার বয়স ৭৩ হবে। ৭৩ বছর বয়সে তার প্রায় মৃত্যুর কাছাকাছি সময় এসে গেল, জীবন শেষ হতে চলল। তিনি দেখছেন এই ভারতবর্ষে যে এখনও ছোট ছোট ছেলে মেয়েদেরকে একবেলা একটু পেট ভরানোর লোভ দেখিয়ে স্কুলে টেনে আনতে হয় ৭৩ বছর পরে। যে ৭৩ বছর পরে আজকে আধুনিকতম সোসাইটি, পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা যে জায়গায় গিয়ে পৌঁছেছে বলে আমরা গর্ব করি, ইনফরমেশন বা তথ্যর আদান প্রদানের গতি আমার মনে হয় আলোর গতির কাছাকাছি পৌঁছে গেছে মনে হয়। কৌতুক করেই বললাম, কিন্তু এমনটাই ঘটনা, যেখানে অন্য কোনো গ্রহ বা অন্য কোনো উপগ্রহে গিয়ে মানুষ বসবাস করার কথা চিন্তা করছে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মানুষের গতিবিধি, পৃথিবীর অন্যান্য প্রকৃতির গতিবিধি, উপাদানের গতিবিধি করায়ত্ত করছে। সমুদ্রের বা মহাসমুদ্রের মাঝখানে কখন কোথায় নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং সেই নিম্নচাপ গভীর থেকে গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে তা আগাম জানাতে পারছে। সেরকমই চিন্তাভাবনার সময়ে একটি দেশে ৭৩ বছর স্বাধীন হওয়ার পরেও সামান্য কিছু খুব সুপার কোয়ালিটি নয়, স্ট্যান্ডার্ড নয়, মোটামুটি কোয়ালিটির গুণমান সম্পন্ন কিছু খাবার এর কথা বলিয়ে শিশুদেরকে নিয়ে আসতে হচ্ছে স্কুলে বেসিক এডুকেশন দেওয়ার জন্য। আর কি হবে? সেই দেশে একজন নাগরিক হিসেবে, একজন বাসিন্দা হিসেবে, আসলে নগরের বাসিন্দাদের নাগরিক বলে, আমি বিশ্বাস করি না যে দেশের বাসিন্দাদের নাগরিক বলার কথা, কারণ সারা পৃথিবী দেশের সব জায়গায় নগর নেই। বাসিন্দাদের, সেই দেশের দেশবাসীদের মধ্যে যারা থিয়েটার নিয়ে চর্চা করে, সংস্কৃতি নিয়ে চর্চা করে অন্যান্য, তারা কি দাবি জানাবে আর সেই দাবি তারা শুনবে? তা সেই জায়গা থেকে আমার মনে হয় আজকের সময় দাঁড়িয়ে বা অতীতেও ছিল, একজন মানুষ যদি তার ভেতরের শিল্পসত্তাকে জাগ্রত করে কোনো না কোনোভাবে, একটা দেশলাই কাঠি দিয়ে হয়তো স্পার্ক হয়েছে কোনোভাবে, কোনো এক সময়, কোনো এক দিন, কোনো এক রাতে, কোনো এক সন্ধ্যায়, কোনো না কোনো কারণে, এবং সেটা সে নেভাতে পারেনি, সেই আগুন জ্বলেছে, তাকে কিন্তু এই অনন্ত
ঝঞ্ঝা সংকুল এই সমুদ্র বা মহাসমুদ্রে ঝাঁপিয়ে পড়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, এবং শেষ সময় পর্যন্তও তাকে সাঁতার কেটে যেতে হবে স্রোতের বিরুদ্ধে, এবং সেই সাঁতার কাটতে কাটতে সে যতদূর এগোবে ততটাই তার জয়। সেখান থেকে আমাদের থিয়েটার চর্চা, আমাদের সংস্কৃতি চর্চা এরকম একটা দেশে বা সাবকন্টিনেন্টে অনেকটাই ব্যক্তি নির্ভর, ব্যক্তি প্রভাবিত। আপনারা যদি একটুখানি গভীরভাবে ভাবেন আমার কথাটা, বা আমি খুব হালকাভাবে বলছি না, ব্যক্তি প্রভাবিত। এবং আমি বলছি এটা শুধুমাত্র সংস্কৃতি চর্চার ক্ষেত্রে নয়, ভারতবর্ষে বা আমাদের এখানে খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যক্তির প্রভাব একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ফলে সেই জায়গা থেকে সমষ্টিগত একটা শিল্পকে কখনো কখনো ব্যক্তির প্রভাবের মধ্যেও পড়ে যেতে হয়। আর আজকে পণ্যায়িত সংস্কৃতির এই দুনিয়ায়, যেখানে একটা মানুষ আরেকটা মানুষকে একটা প্রোডাক্ট হিসেবে দেখে, পণ্য হিসেবে দেখে, বাজারে বিক্রি হয় মানুষ এখনও, অন্যান্য জীব তো ছেড়েই দিলাম, অন্যান্য উপাদান তো বাদ দিয়ে দিলাম, সেরকম একটা জায়গায় যত ক্রমশ আমরা আমাদেরকে প্রোডাক্ট করে তুলছি, গুণে মানে রূপে রসে ঐশ্বর্যে দেখানোর জন্য যে আমি একটা প্রোডাক্ট, দেখো, অজান্তে, এবং এটা পণ্য সংস্কৃতির একটা চরিত্র এবং সে চাইছে, সেখানে দাঁড়িয়ে থিয়েটারে একজন মানুষ আসবেন, তিনি এসে আয় ইনকাম করে সংসার চালাবেন, এইরকম প্রশ্নগুলো আমার কাছে অবান্তর ছাড়া কিছু মনে হয় না, অন্তত আমাদের দেশে দাঁড়িয়ে। কারণ সেই পেশাদারিত্বের জায়গায় আমরা পৌঁছতে পারিনি। আর এমন একটা দেশ যে দেশে থিয়েটারের বহু ছেলে মেয়ে মানুষেরা পেশাদারিত্ব মানে বোঝে অর্থ ইনকাম, অর্থ আয়, অর্থের সঙ্গে পেশাদারিত্বের সম্পর্ক তৈরি করে প্রাথমিকভাবে। আসলে অনেকগুলি উপাদানের সঙ্গে অর্থ একটি মাত্র উপাদান, আরও অনেক উপাদান আছে, আরও অনেক ক্রাইটেরিয়া আছে পেশাদার হতে গেলে। আর থিয়েটারের চর্চায়, থিয়েটারের যাপনে, থিয়েটারের মধ্যে মন ইত্যাদি মিশ্রণে এই যে গরিবরা থিয়েটার করতে আসবে কিনা, বড় লোকরা থিয়েটার করতে আসবে কিনা, এগুলো কোনো আমার কাছে কোনো সদুত্তর নেই, কারণ এগুলো আমার কাছে খুব একটা গুরুত্ব পায় না। যত দিন এগিয়েছে মানে অতীত থেকে, তত পৃথিবী জটিল হয়েছে, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমশ স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়েছে, মানে একটা প্রাকৃতিক থেকে কৃত্রিম হয়েছে। সম্পর্কটা তো প্রাকৃতিক ছিল, সেটা হয়েছে কৃত্রিম, আমরা কৃত্রিম করে দেওয়ার চেষ্টা করেছি, এবং সেই কৃত্রিম সম্পর্ক ধীরে 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 প্রকৃতি তার নিজস্ব পথে, তার সাইক্লিক অর্ডারে তার সেই রিশাফল করছে, রিফ্রেশ করছে, এটা করবে, মেনে নিতে হবে। আর আমরা আমাদের থিয়েটারকে তার উল্টো দিকে দাঁড়িয়ে অনেক বেশি পণ্যায়িত করার চেষ্টা করছি, যাতে তাকেও একটা বাজারজাত করা যায় এবং সেই বাজার থেকে কিছু মুনাফা আয় করা যায় কিনা। এই প্রসঙ্গ বলতে গেলেই অনেক মানুষ আমাকে বিদ্ধ করবেন বা আক্রমণ করবেন যে অর্থ তো প্রয়োজন। আমি তো বললাম হ্যাঁ, অর্থ প্রয়োজন, কিন্তু অর্থ তার নিজস্ব যোগ্যতা, তার নিজস্ব অধ্যবসায়, তার নিজস্ব মেধা, তার নিজস্ব মনন, তার নিজস্ব যাপন ইত্যাদির সংমিশ্রণে যে শিল্প সে উপহার দেয় বা উপস্থিত করে, সেই শিল্পের চর্চাতেই তার ফিডব্যাক পায় এবং অর্থাৎ তার প্রত্যুত্তর পায়, এবং সেটি সমান এবং বিপরীতমুখী হওয়াটাই বাঞ্ছনীয়। কখনো কখনো হয়তো হয় না, কিন্তু স্বাভাবিকভাবেই হওয়া কথা, সেটা ধৈর্যের উপর নির্ভর করে। সেইভাবেই চলা ছাড়া আমাদের থিয়েটারে এই মুহূর্তে কোনো উপায় নেই। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে আপনারা সবাই বলেন বা আমরাও বলি যে ভারতবর্ষে যেমন ক্রিকেট একটা বিরাট বিজনেস, ক্রিকেট খেলা, অনেক ছেলে মেয়েদেরকে বাবা মারা ক্রিকেট খেলায় নিয়ে যান, খেলার শেখান, অনেক হাজার হাজার টাকা খরচ করে ট্রেনিং করান। এবং কারণ কি, তারা হয়তো একটা কি দুটো কারণ হতে পারে, যে একটা কারণ হয় তারা তাদেরকে স্টার তৈরি করবে, যেমন সচিন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলি বা বিরাট কোহলির মতো, অথবা তার সঙ্গে আরেকটি হচ্ছে যে এখান থেকে সিকিউরড মানি, জীবন ধারণের জন্য একটা এনাফ সিকিউরড মানি পাওয়া যায়, অর্থ পাওয়া যায়। এই দুটোই হয়তো কারোর কাছে দুটো একসঙ্গে গোল, কারোর কাছে একটা সিঙ্গেল গোল আছে, কারোর কাছে অর্থ একটা গোল আছে, কারোর কাছে ফেম একটা গোল আছে, আবার কারোর কাছে দুটো একসঙ্গেই আছে, যদিও সবাই দুটো একসঙ্গে পেতেই ভালোবাসে। কিন্তু আপনারা এইটা ভাবেন না যে ক্রিকেটেও এমন বহু হাজার হাজার ছেলে মেয়ে যাচ্ছে, তার মধ্যে বহু ছেলে মেয়ে আছে যারা জাতীয় স্তরে ক্রিকেট খেলেছে, কিন্তু তাদের নাম আপনারা জানেন না, আমরা জানি না, ইতিহাস মনেই রাখিনি। কারণ ওখানেও তো ব্যর্থতা আছে, বা ওখানেও শিল্পের, ওখানকার স্কিল এবং আর্টের, এস্থেটিক্সের প্রবলেম আছে। আমার থিয়েটারের ক্ষেত্রেও তাই।
এরকম নয় যে যে সবাইকে আমরা বলে দিতে পারি দলগতভাবে, মানে দলের থেকে বা ব্যক্তিগতভাবে যারা থিয়েটার চর্চা করি, হ্যাঁ তুমি আসতে পারো এবং সেখানে আসলে পরে তুমি সেটা নিয়ে জীবন ধারণ করতে পারো, এটাও তো বলা ঠিক নয়। সমস্তটাই যোগ্যতা অনুযায়ী, তার মান অনুযায়ী, তার ডেডিকেশন অনুযায়ী, তার অবস্থান অনুযায়ী, তার স্ট্রাগল অনুযায়ী, তার মেধাকে শান দেওয়ার অনুযায়ী তার প্রাপ্তি ঘটবে। তাই মুড়ি মুরকির মতো ঘুরে বেড়াবে না, থিয়েটারে যেই আসবে সেই অর্থ পাবে এরকম কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দেওয়ার আমি অন্তত কোনো পক্ষপাতী নই। এক প্লাস আরেকটি কথা, যেমন থিয়েটারকে যদি পেশা করা হয় সেক্ষেত্রে যেমন আমরা বারবার বলি যে যেমন বলা হয় যে টিচার, স্কুল টিচার এসএসসির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন সিস্টেমের মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ হয়। বিদ্যালয়ের সাধারণ যে পঠন পাঠন পদ্ধতি, যে শিক্ষা ফর্মাল এডুকেশন, সেখানে শিক্ষক নিয়োগ হয় বিভিন্ন সাবজেক্টে। থিয়েটারের ক্ষেত্রে কেন নয়? মূলত আমাদের এখানে বা আমাদের ভারতবর্ষে বা বাংলাতে বিশ্ববিদ্যালয় স্তরে বা এখন দেখা যাচ্ছে টু সাম এক্সটেন্ট কিছু কলেজ স্তরে, সেটা এখনও কংক্রিটাইজড হয়নি, কিন্তু বিশ্ববিদ্যালয় স্তরে দুটি বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ হয়েছে। এবং শিক্ষকরা কি না, তাদের থিয়েটার ব্যাকগ্রাউন্ড। আমাদের সাধারণ শিক্ষক জীবনে বা সাধারণ শিক্ষকতা জীবনেও দেখবেন যে প্রচুর শিক্ষক আছেন যারা পড়াশুনো করে এসেছেন, তারা যোগ্যতা প্রমাণ করে শিক্ষকতা করছেন, সেটা বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বা কলেজ বা যে কোনো জায়গায় হোক, ফর্মাল এডুকেশনে, সাধারণ শিক্ষায়। সেখানে দেখবেন তারা সেভাবে সাকসেসফুল হতে পারেন না সবাই। খুবই পড়াশুনো করে আসা, পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ, চাকরির পরীক্ষায় বা শিক্ষকতার পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু তারা ক্লাসরুম টিচিংয়ে বা স্টুডেন্ট টিচার রিলেশনে তারা সবসময় সফল নন। এখন থিয়েটারের মানুষেরা এরকম যে আমরা বলি যে থিয়েটার একটা অ্যাপ্লাইড আর্ট, প্রয়োগমূলক একটা শিল্পকলা। আবার আমরা বলি যে আমাদের থিয়েটারের মানুষরা যে পড়াশোনা করে আসছে তাদের জন্য চাকরি চাই, তাই থিয়েটারকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হোক। তা আমি তো এরকম বহু নাট্যকর্মীকে দেখেছি যারা পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন, কিন্তু তারা ক্লাসরুম টিচিং যেভাবে যা দিয়েছেন, আমি শুনেছি এবং আমি জানিও, তাদের থিয়েটার তো অ্যাপ্লাইড আর্ট, অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, অ্যাপ্লাই করতে হয়, পারফর্মিং আর্ট অ্যাপ্লাই করতে হয়। তাদের অ্যাপ্লিকেশান সেই গুণমান স্পর্শ করতে পারেনি। তারা কিন্তু অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাট্যকলা বিভাগের। আবার এরকমও আছে, বহু আছেন যারা চূড়ান্ত রকমের কোয়ালিফাইড। তাহলে সমস্ত পেশাতেই পজিটিভ এবং নেগেটিভ চিত্র আছে। কিন্তু একটা সাধারণ জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, বেঙ্গলি, যে ইংলিশ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ইত্যাদির টিচার, তাকে কি আমরা শিল্পী বলি? এটা আমার প্রশ্ন রইল। কিন্তু একজন নাট্যকর্মী যিনি এনএসডি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে ডিগ্রি নিয়ে আসছেন, একজন নাট্যকর্মী যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বা ভারতবর্ষের অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছেন বা বিদেশ থেকে থিয়েটারে ডিগ্রি নিয়ে আসছেন, তাকে নিশ্চয়ই আমরা নির্দ্বিধায় শিল্পী বলি, নাট্যশিল্পী, নাট্যকর্মী, কলাকুশলী বলি। এই যে ডিফারেন্সটা বজায় রাখাটা খুব জরুরি, কারণ সে শিল্পী। তিনি যতই বিদ্যালয় অঙ্গনে বা বিশ্ববিদ্যালয় অঙ্গনে বা শিক্ষাঙ্গনে শিক্ষকতা করুক, তিনি কিন্তু একজন শিল্পী। তাহলে আমি থিয়েটার করে শিল্পী হতে চাই না চাকুরিজীবী হতে চাই? এটা আমার প্রশ্ন। একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে পড়ানোর ক্ষেত্রে আমার প্রশ্ন হলো, আমি উত্তর দেব না, আমি জানতে চাই। একজন নাট্য ব্যক্তিত্ব বা নাট্যকর্মী, তিনি পড়াশুনো করে, থিয়েটার নিয়ে পড়াশুনো করে, হাতে কলমে কাজ করার পরে, পরীক্ষা দিয়ে চাকুরি পাওয়ার পরে, মানে শিক্ষক হিসেবে একটা বিদ্যালয় বা থিয়েটারের শিক্ষক হিসেবে জয়েন করার পর তিনি কী হতে চান? তার কী লক্ষ্য? তিনি কি শিল্পী হিসেবে থাকতে চান, নাট্যকর্মী, নাট্যশিল্পী, স্রষ্টা হিসেবে, নাকি একজন শিক্ষক হিসেবে চাকুরি করতে চান? এটা একটা এই টুকরো কিছু কথা মাথায় আসে, তাই আসছে বলেই আপনাদেরকে এই বিষয়ের মধ্যে ফেলতে চাইছি যে থিয়েটারের কাল, গতকাল, আজ, আগামীকাল। তাই এই জিনিসগুলো ভাবতে ভাবতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে, এবং এই কথাও এসছে যে কোনো নাট্যকর্মী বা অভিনেতা তারা কোনো দলের অন্তর্ভুক্ত নয়, তারা দলের বাইরে স্ট্রাকচারে তারা থিয়েটার প্র্যাকটিস করেন। তাদের নিজস্ব স্কিল দিয়ে, নিজস্ব মেধা দিয়ে, নিজস্ব মনন দিয়ে তারা বিভিন্ন নাট্য দলে অভিনয় করেন
বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকেন, বিশেষত অভিনয়ের সঙ্গে, এবং সেভাবেই তারা জীবন অতিবাহিত করেন। সোজা কথায় এতগুলো কথা বলার পরে তারা হচ্ছেন ফ্রিল্যান্স অ্যাক্টর, যাকে আমরা বলি। সেটা আমাদের এই আধুনিক থিয়েটার চর্চায়, বিশেষ করে বঙ্গ থিয়েটার চর্চায় আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়েও আবার নাক সিটকানো আছে অনেকের, প্রচুর নাক উঁচু ব্যাপার স্যাপার আছে। দেখুন, সময় পাল্টে যাচ্ছে তো। গ্রুপ থিয়েটার শব্দ দুটোকে নিয়ে যে কনসেপ্টটাকে পোষণ করা হয়েছিল, গণনাট্য শব্দটাকে নিয়ে যে কনসেপ্টটাকে পোষণ করা হয়েছিল, নবনাট্য কনসেপ্টটাকে নিয়ে যে শব্দটাকে নিয়ে যে ধারণাটা পোষণ করা হয়েছিল, সেগুলো তো সময়ের গতিবেগে, কালের কণ্ঠে আওয়াজ শুনে এসে ধীরে 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 নিজেদেরকে পাল্টেছে। আমাদের এই আজকের সময়ে দাঁড়িয়ে আমরা যারা সমাজ বিপ্লব, সমাজের সামাজিক সাম্য ইত্যাদির কথাও বলি, আমরা আবারও গ্রুপ থিয়েটারের যে নিজস্ব যে কমিউন সিস্টেম, তার যে নিজস্ব ঘরানা, তার যে সংযুক্তি থাকা, একটা সংঘবদ্ধ যে চিন্তা, যার মধ্যে প্রফিট লসের গল্পটা থাকে না, মূল অর্থের জায়গা থেকে, কমিটমেন্টের জায়গা থাকে, আবার সেটাকেও ভেঙে দিই। এরকম অনেক মানুষ আছেন যারা বামপন্থী কথা বলি, আবার তাকেও ভেঙে দিই, সেই থিয়েটার কর্মীও আছেন। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয়, আমি একদম স্পষ্টভাবে, সমাজ পাল্টায় মানে সমাজের মানুষগুলো পাল্টায়। সমাজ তো আর হেঁটে হেঁটে পাল্টে যায় না। আজকে সমাজ লাল টুপি পরলো, কালকে কালো টুপি পরে না। মানুষগুলো পাল্টায়, মানুষগুলোর মনন পাল্টায়, তার চরিত্র পাল্টায়, প্রাকৃতিক এবং সামাজিক বিভিন্ন রকমের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই পাল্টানোটা হয়। সেই পাল্টে যাওয়া পৃথিবীতে, সেই পাল্টানোর পরে যে মানুষগুলো থাকে, তারাই অতীতে ছিল, পাল্টাতে পাল্টাতে এখন এসে উপস্থিত হয়েছে, তারাই আবার তাদের মধ্য দিয়ে, তাদের মস্তিষ্ক, তাদের চিন্তা, তাদের হাত পা, মাথা, মুখ, গলা, নাক, কান, চোখ, দাঁত, এসব দিয়ে তারাই আবার একটা নতুন থিয়েটারকে বহন করে নিয়ে আসে। ক্রমাগত জীবিত থাকার একটা বার্তা, অর্থাৎ এই একটা স্থবিরতার বাইরে, যে ওই এক জায়গায় পড়ে আছে তো পড়েই আছে, মানে মৃত, কিন্তু সে যে নড়ে চড়ে, কথা বলতে হয় না, নড়ে চড়ে, উঠে দাঁড়ায়, একটু শেপ পাল্টায়, আবার সে জীবিত। সেখান থেকে আজকের সময়ে দাঁড়িয়ে এই যে কঠিন একটা অবস্থা তৈরি হলো সারা পৃথিবী জুড়ে, সেই কঠিন অবস্থার মুখোমুখি আমরা হইনি। গত 100 বছরের মধ্যে কোনো মানুষ হয়নি, যারা বেঁচে আছেন তাদের মধ্যে তো হয়নি, কারণ 100 বছরে যখন হয়নি, ধরে নেওয়া যায় আমাদের যারা জীবিত এখন এই ভারতবর্ষে, তারা 80 থেকে 90 বা 100-র মধ্যে আছেন। তাহলে নতুন জিনিস লক্ষ্য করলাম, এবং এই নতুন জিনিস লক্ষ্য করতে গিয়ে 2-2.5 মাস 3 মাসের মধ্যে একটা অন্য পরিবর্তন আসতে শুরু করলো, যে বোধহয় সব কিছু পাল্টে যাবে। কিন্তু আমার মনে হয় মানুষ তো খুব দ্রুত স্মৃতিকে সরিয়ে ফেলে, তার স্মৃতির পাতা উল্টে ফেলে, ক্রমশ উল্টে যায় ঘটনার প্রবাহের কারণে, না হলেও সে কোলাপসড হয়ে যেত। ফলে খুব দ্রুত আমরা আমাদেরকে পাল্টে ফেলবো। কীভাবে না, আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করব, এবং সেই স্বাভাবিকতার মধ্য দিয়ে আমাদের মাথায় একটা জিনিস ঘুরবে, যে আমাদের সোশ্যাল সিকিউরিটি থেকেও ইম্পর্টেন্ট পার্সোনাল সিকিউরিটি। দেখবেন যে সোশ্যাল সিকিউরিটির জায়গা থেকে সোশ্যাল ডিস্ট্যান্সিং বলে তো একদম 12টা বাজিয়ে দিয়েছে, মাথার মধ্যে ঢুকিয়েছে, তার কি এফেক্ট, আসার, সেটা তো আমরা বুঝতে পারবো। ফলে পার্সোনাল সিকিউরিটিটা একটা বড় জায়গায় চলে যাবে। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় কিছু মেন্টাল পরিবর্তন আসতে শুরু করবে, মানে ফিজিক্যাল যে ভাবনা, সেইখান থেকে, ফিজিক্যাল সিকিউরিটির জায়গা থেকেই মেন্টাল চেঞ্জগুলো আসতে শুরু করবে, সম্পর্কের জায়গা থেকে। সেখানে থিয়েটার কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে। আদারওয়াইজ, নতুবা প্রসিনিয়ামের যে হলগুলো হা করে তাকিয়েছিল, কান্নাকাটি করছিল বা নিঃশব্দে দাঁড়িয়েছিল, তারা আবার গমগম করবে একদিন পরে। নন প্রসিনিয়াম নামক যে স্পেসগুলো ফাঁকা হয়েছিল, কুকুর বিড়াল শুয়ে থাকতো, পাতা পড়তো, চাঁদের আলো এসে ধুয়ে দিয়ে যেত, বাতাস এসে ফু দিয়ে যেত, তারা আবার ভরে উঠবে মানুষের সমাগমে। ধীরে ধীরে আমরা আবার আমাদের নতুন জীবনে ফিরে যাব, অন্যরকম জীবনে না গেলেও একই রকম জীবনে নতুনভাবে ফিরে যাব। কিন্তু পরিবর্তন আসবে স্ক্রিপ্টে, কারণ স্ক্রিপ্ট যারা লেখেন তারা প্রতি মুহূর্তে প্রতিটা শব্দ নিয়ে, প্রতিটা বাক্য নিয়ে, প্রতিটা সময়ের ঝংকার নিয়ে, তার দোতনা নিয়ে, তার ভাইব্রেশন নিয়ে কাজ করেন, মানে সেটা তার শরীরের মধ্য দিয়ে। কারণ শিল্পীর তো এটাই কাজ, থিয়েটারের ডিরেক্টরেরও সেই কাজ, অভিনেতারও তাই কাজ। কিন্তু আমাদের যে স্ট্রাকচার, আমি বারবার বলছি, সেই স্ট্রাকচার আমাদেরকে অ্যালাউ করবে না নতুন কিছু করতে দেয় না। এত স্টেগনেন্ট একটা অবস্থান, এবং পুঁজি যখন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, তখন সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। কিন্তু তার মধ্য দিয়েও একটু একটু করে কাজ হবে, অন্যভাবে ভাবার একটা জায়গা তৈরি হবে, ইনসিকিউরিটির জায়গা থেকে, ভবিষ্যতের
ইনসিকিউরিটির জায়গা থেকে একটা সিকিউর জায়গায় পৌঁছানোর চেষ্টা হবে। এরই মধ্যে যারা ঝুঁকি নেবেন, রিস্ক নেবেন তাদের সৃষ্টির ক্ষেত্রে আগামীতে, ভবিষ্যতে, অর্থাৎ আগামীকালের কথা বলছি, তারা নতুন কিছু উপহার দেবেন আমাদের জন্য। যারা ঝুঁকি নেবেন না তারা অতীতে যেরকম ছিলেন বর্তমানেও সেরকমভাবে আছেন, আগামীতেও সেভাবে থাকবেন। আর আমাদের থিয়েটার আপাতত খুব শীঘ্রই বা কাছাকাছি যে পেশাদার হয়ে যাওয়ার জন্য কিছুটা পা এগিয়ে যাবে বা খুব দ্রুত কিছু উল্লম্ফন দেখা যাবে এমনটা নয়। কারণ আমার দেশ, আমার প্রকৃতি, আমার দেশের মাটি, আমার দেশের মানুষ, আমার দেশের পরিকাঠামো বরাবরই দুই পক্ষের, দুটি বড় গোষ্ঠীর লড়াইয়ের একটা ক্ষেত্র হয়ে দাঁড়িয়ে থাকে। এবং সেই লড়াইয়ে শিল্পীরা, বেশিরভাগ ক্ষেত্রেই শিল্পীরা, স্রষ্টারা না বলে হোক বা বলে হোক, অর্থাৎ ভার্বালি হোক বা নন ভার্বালি হোক, ইঙ্গিতে হোক, বেশিরভাগ স্রষ্টা শিল্পীরাই শোষিতের পক্ষেই থাকে। ফলে তারা শোষকের প্রসাদ ভোগ পায় না। যদি পেত তাহলে সারা ভারতবর্ষের সংস্কৃতির কাঠামোটাই অন্যরকম হয়ে দাঁড়াতো। এটা সম্ভবও না এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার মনে হয় আগামীতে একজন নাট্যকর্মী থিয়েটারে আসলে সে পয়সা পাবে কি না, থিয়েটারের হোল টাইমার হলে, আমার একটা প্রশ্ন আছে যে হোল টাইমার হলেই ভালো থিয়েটার করা যাবে কি না, এইগুলো আমার কাছে অবান্তর ছাড়া আর কিছু মনে হয় না। তবে অবান্তর মানে হচ্ছে অপ্রয়োজনীয় এই মুহূর্তে। তবে হ্যাঁ, আজকের সময় থিয়েটার কিন্তু, থিয়েটার করা বা নাট্যচর্চা করার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে যে নিজের মধ্যে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করা, জীবন্ত অভিজ্ঞতা এবং অতীতের অভিজ্ঞতাকে সঞ্চয় করা, সেই সঙ্গে সঙ্গে জ্ঞান, তত্ত্ব এগুলোকে সংগ্রহ করে সেখান থেকে নিজের বোধ তৈরি করা। সেই বোধ মানে হচ্ছে নির্যাস, অর্থাৎ সংশ্লেষণ। সেইটা খুব জরুরি একদম। এবং এটা কিন্তু সবার ক্ষেত্রে তাই করতে হবে। সবাই করবেন না, সবাই করে না, কোনো ব্রাঞ্চেসেই করেন না, কোনো উইংয়েই কেউ করেন না, করার কথাও না, কোনো কালে কেউ করে না। কিছু কিছু মানুষেরাই করেন এবং তারা করবেন। যদি সেটা সংখ্যাটা বৃদ্ধি পায় মঙ্গল, সেন্সিটিভিটির ক্ষেত্রে মঙ্গল, অর্থাৎ স্পর্শকাতরতার ক্ষেত্রে মঙ্গল, স্পর্শকাতর হয়ে উঠবেন। কারণ আপনারা তো জানেন যে জ্ঞান, যত বেশি মানুষ জ্ঞানী হয় তত বেশি দুঃখী হয়, তত বেশি তাকে দুঃখের সম্মুখীন হতে হয়, কষ্টের সম্মুখীন হতে হয়। এবং সেই কষ্টটা কেউ মুখ বুজে সহ্য করেন, কেউ পারেন না, প্রতিবাদ করে বসেন এবং রিস্ক জোনে চলে যান। ভালনারেবিলিটির একটা শব্দ চলে আসে, অবস্থান তৈরি হয়। শিল্পীরা তো তাই হয়েছেন বারবার। তা সেক্ষেত্রে নিজের বোধ, জ্ঞান, প্রজ্ঞা এগুলোর প্রতি নজর দেওয়া খুব জরুরি, করতেই হবে। এবং যারা করবেন তারা করছেন, তারা করছেনই। আমাদের বাংলা থিয়েটারও আছেন, আপনারা খোঁজ নিলেই দেখতে পাবেন। গড়ে পড়তায় সবাই করবে তার কোনো মানে নেই। ফলে নলেজ তো গ্যাদার করতেই হবে। সেই নলেজ থেকে ছেঁকে, ছাঁকনি দিয়ে বা সেই নিংড়ে, গামছা নিংড়ানোর মতো জল বের করে সেটাই তো খাবো চরণামৃতের মতো বা অমৃতের মতো। সেই জ্ঞানের, সেই পান করব জ্ঞানের রস, সেটা সম্ভব। আর নাট্যপত্রিকার যে ভূমিকা থিয়েটারে, আমি এইটুকু বলতে পারি, আমি ছোটোবেলা থেকে বা আমার বোধ যখন থেকে হয়েছে থিয়েটার সম্বন্ধে কিছু জানার, কোশ্চেন করার, সেই কোশ্চেনের অ্যান্সার না পেলে নিজে নিজে সেই অ্যান্সার খোঁজার, তখন থেকেই দেখেছি নাট্যপত্রিকা একটা বিরাট ভূমিকা রাখে। আজকাল দেখি অনেক ডিরেক্টর, নির্দেশক, বেশ নাম করা আমাদের প্রভাবশালী নির্দেশকরাও বলেন যে নাট্য সমালোচকদের কথা শোনার কোনো প্রয়োজন নেই, নাট্যপত্রিকা যারা করেন তাদের কি ভূমিকা। আবার তারাই দেখি কোনো দিন কোনো রাত্রে ফোন করে বলেন যে আমার নাটকটা একটু রিভিউ করে দেবেন। অনেকে মনে করেন যে যারা অভিনয় করেন, যারা নির্দেশনা দেন হাতে কলমে, তাদের কথাগুলোই খুব গুরুত্বপূর্ণ, নাট্য সমালোচক বা আলোচকদের কোনো প্রয়োজন নেই। এইগুলো সম্পূর্ণই সময়ের প্রেক্ষিতে, কিছুটা সময়ের প্রেক্ষিতে বলা তাদের, আবার সেটা ভেঙে যায় কিছু সময় পরে। এটা নিয়েও খুব একটা মন্তব্য এর বেশি করার কথা না। তবে সবসময়ই মানুষ ছিলেন সাধারণ দর্শক, যে দর্শক সাধারণও তার মতো করে সমালোচনা করে। আর দর্শক সাধারণের মধ্যেই দীর্ঘদিন ধরে দেখতে দেখতে যে দর্শক এর চোখ তৈরি হয়ে যায়, মস্তিষ্ক তৈরি হয়ে যায় থিয়েটার সম্বন্ধে, তিনি তখন কিছুটা হলেও স্পেশালিস্টের প্রাধান্য পান, সমালোচক হয়ে ওঠেন। ফলে তাদের ভিউ মানে হচ্ছে দর্শকের ভিউ। এখন আমরা খুব ভালো করেই জানি যে
একপেশে বা পার্সিয়ালিটির জায়গা থেকে সমালোচনা ইত্যাদি এগুলো আমরা বুঝতে পারি, সেগুলো রিজেক্টেড হয়, সবসময়ই হয়, থেকে যায় না। আর নর্মাল যে জায়গা থেকে, স্বাভাবিক জায়গা থেকে দেখে তার আবেগতাড়িত বিশ্লেষণ, সেটাও বোঝা যায় পড়লে পরে। ফলে নাট্যপত্রিকা তার মতো করে এগোবে, এবং এটা অন্যান্য নাট্যপত্রিকাকে সম্বন্ধে বলছি, এবং তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। এবং যেভাবে এগিয়েছে বাংলা থিয়েটারকে 1895 সাল থেকে যেভাবে বাংলা থিয়েটারে নাট্যপত্রিকা সংযোজনা স্থাপন করেছে, নাট্য চর্চার সঙ্গে দলিলের এবং তার সংরক্ষণের এবং পাঠকের কাছে থিয়েটারের পত্রিকা, সেটা আজও চলছে। আমাদের পত্রিকার ক্ষেত্রে, ভাবনা থিয়েটারের ক্ষেত্রে বলতে পারি যে আগামীতে এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে পৃথিবী জুড়ে, যে কোভিড-19 ক্রাইসিস, এই কথাটা বললাম কারণ বোঝার সুবিধার্থে। এই কোভিড-19 ক্রাইসিসের জন্য আমরা আমাদের যে কাগজ কালির সম্পর্ক যেহেতু ছিন্ন হয়েছে কিছু কালের জন্য, তখন আমরা অন্তর্জালের সাহায্য নিয়েছি, তখন আমরা কম্পিউটারের সাহায্য নিয়েছি, গণকযন্ত্রের সাহায্য নিয়েছি, সেই পদ্ধতিকে সাহায্যে মানুষের কাছে পৌঁছে গেছি। আবার আমরা স্বাভাবিক হলে আমরা আবার কাগজ কালিতে পৌঁছে যাব, এবং প্যারালালি আধুনিক যে প্রচার মাধ্যম এবং প্রযুক্তি, তাকেও ব্যবহার করে আরও মানুষের কাছে পৌঁছে যাব। এবং মনে রাখা প্রয়োজন যে বৃহত্তর থিয়েটারের স্বার্থেই কাজ হবে। কোনো রকম ক্ষুদ্রতর থিয়েটারকে প্রচার করা, কোনো ক্ষুদ্রতর গণ্ডির মধ্যে থেকে থিয়েটারকে দেখা, থিয়েটারের নাট্যচর্চাকে সেইভাবে একটা ক্ষুদ্রতর জায়গা থেকেই হাইলাইট করা, কোনো একটা জায়গাকে ধরে রেখে তাকে বারবার ড্রাম পেটানো, সেটা নয়। চেষ্টা হয়েছে অতীতে, ভাবনা থিয়েটার করেছে বারবার। আমাদের সমাজে যে নানান স্তরীয় থিয়েটার চর্চা, তার যে নানান সামাজিক স্তর আছে, তার যে নানান অর্থনৈতিক স্তর আছে, তার যে নানান রকমের কেমিস্ট্রি আছে, সেইগুলোকে বুঝে দেখে তার সঙ্গে মিশে তার শিক্ষার্থী হয়ে, একজন নিবিষ্ট শিক্ষার্থী হয়ে তাকে প্রকাশ করার চেষ্টাটাই করবে। এবং বারবার যেটা করেছে গত 9.5 বছরে, প্রায় 10 বছর হতে চললো, আগামীতেও তাই করবে। শুধু বাংলা থিয়েটার নয়, ভারতীয় থিয়েটার নয়, ভারতের বাইরের থিয়েটারের ক্ষেত্রে যতটা সম্ভব তাদের ক্ষমতা আছে, তাদের সীমিত পরিকাঠামোর মধ্যে। এটা কোনো রাষ্ট্রের সেই কথার মতো নয়। সীমিত পরিকাঠামো মানে আমরা কোনো বড় হাউস নই, অর্থনৈতিক সংকট আছে। এবং একজন থিয়েটার, আমি এটুকু বলতে পারি যে থিয়েটার কর্মী যদি খুব ডেডিকেটেড ওয়েতে, খুবই ভীষণভাবে নিজেকে উৎসর্গ করে, খুব মেধা জায়গা থেকে, মেধাটা তো খুব ইম্পর্টেন্ট শিল্পচর্চায়, মেধাটা খুব ইম্পর্টেন্ট, এবং শান দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, প্রতি মুহূর্তে নিজেকে শান দেওয়া। তো সেইটা দিয়ে যদি কেউ না থিয়েটার পত্রিকাও করতে পারেন তার পেশাদারি ঢঙে, সেখানেও অর্থের অভাব হয় না। হ্যাঁ, আমি আশাবাদী সব ক্ষেত্রেই। একটা দীর্ঘ কিছু কথা বললাম এবং এলোমেলো কথা বললাম, অনেকটা কিছু স্পর্শ করে যাওয়ার চেষ্টা করলাম। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের বাংলা থিয়েটার বারবার যে পেশাদারিত্বের সংজ্ঞা নিয়ে তর্ক করছে, অর্থের সঙ্গে তাকে মেশাচ্ছে, আমি তাকে সরিয়ে রাখতে চাইছি। কিন্তু বাংলা থিয়েটার পেশাদারিত্ব দেখিয়েছে অনেক ক্ষেত্রে, সারা পৃথিবীর নানান অঞ্চলের, এগিয়ে থাকা অঞ্চলে, তথাকথিত অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা অনেক অঞ্চলের থিয়েটার যেভাবে আক্রান্ত, থিয়েটার যেভাবে ধুকছে, থিয়েটার যেভাবে স্ট্রাগল করছে, আমার বাংলার ক্ষেত্রে, আমার ভারতের ক্ষেত্রে তো তার স্ট্রাগলের পরিমাণটা বা তার এটা তো আরও বেশি হওয়ার কথা, স্ট্রাগলটা। সেখানে দাঁড়িয়েও তারা থিয়েটার করছে। আপামর ভারতীয়দের কাছে সেইটা গর্বের, সেটা অন্তত পৌঁছে যাওয়া দরকার যে থিয়েটারটা করছে। তার মধ্য দিয়েই এক একটি পথে এক একজন ব্যক্তি, এক একটা ছোট ছোট সংগঠন তার জনপদে, তার প্রকৃতির মধ্যে, তার স্থানীয় স্তরে নানান রকমের অর্থনৈতিক কাঠামো তৈরি করবে, করে হয়তো তারা গাড়ি বাড়ি, এসি, 3তলা বাড়ি ইত্যাদি করতে পারবে না, কিন্তু তারা কিছুটা হলেও তারা ডাল ভাত তরকারি, সামান্য মাছ ডিম খেয়ে তার শিল্প চর্চার, তার মেধা চর্চার জায়গাটাকে শান দেওয়ার চেষ্টা করবে। যদিও সেটা অত্যন্ত কষ্টের, কিন্তু সেই কষ্ট যে বলেছিলাম যে দেশে এখনও ওই ভাবতে হয় সমাজের। ফলে যতদিন পর্যন্ত একটা সেই রাষ্ট্র আমরা না পাই, যে স্বপ্নের রাষ্ট্র বা ভাবি আমরা, আদৌ সম্ভব কিনা জানি না, ততদিন তো আমরা শিল্পীরা বা আমাদের নাট্য শিল্পীদের সেই জায়গাটা পৌঁছানো কঠিন। আর যদি পেশাদারিত্ব নিয়েই তর্ক করতে হয়, বা আগামী দিনে পেশাদারিত্বের কথা নিয়ে কথা বলতে হয়, বা অর্থনৈতিক কাঠামো উন্নয়নের কথা বলতে হয়, তাহলে আজকে পুঁজির সঙ্গে আপোষ করতে হবে। সোজা কথা, পুঁজির সঙ্গে আপোষ করতে হবে, ওই তন্ত্রের সঙ্গে কাছাকাছি পৌঁছতে হবে, তাহলে আপনি প্রসাদ পেতে পারেন। এবং সেই প্রসাদ দিলেও লাথি খাওয়ার জন্য তৈরি থাকতে হবে। আমার মনে হয় শিল্পীরা সমস্ত স্তরের
সমস্ত ক্ষেত্রের এবং নাট্যশিল্পীরা যারা প্রচণ্ড রিয়াকশনিস্ট, সমাজের, আমরা তো বারবার দেখিয়েছি যে সমাজের যে কোনো ধরনের দুর্যোগ, যে কোনো ধরনের আশঙ্কা, যে কোনো ধরনের সংকটে সবার আগে মুখ খুলেছে থিয়েটারের মানুষেরা। আজকেও তা প্রমাণিত এই বিশ্ব মহামারীর সময়ও দাঁড়িয়ে। ফলে শিল্পীরা তাদের চিৎকার, চেঁচামেচি, তাদের রাগ, ঘৃণা তারা তাদের শিল্পের মধ্য দিয়ে প্রকাশ করবেন এবং আগামীতে একটা এই পরিবর্তনের মধ্য দিয়েই হয়তো সাময়িক খুব দ্রুত পরিবর্তন কিছু আসবে, নতুন কিছু আসবে না, কিন্তু আগামীতে আবার একটা নতুন রাস্তা প্রকাশিত হবেই, সেটার জন্য সময় লাগবে। তবে একথা ঠিক যে আগামী দিন আরও কঠিন, ভবিষ্যৎ আরও কঠিন। পৃথিবীর প্রকৃতি, পৃথিবীর নিজস্ব সিস্টেমে, সে তো লিভিং কিছু না, পৃথিবী মাটি, জল, বাতাস, আলো, এরা তো নন লিভিং থিং, বাট দে আর ভেরি ইম্পর্টেন্ট, দে আর দ্য রেগুলেটর, তারাই রেগুলেট করে। কিন্তু সেটা সিস্টেম অনুযায়ী যে কলকবজাগুলোকে আমরা বিকল করে ফেলেছি, এই এত কোটি মানুষ, 700-750 প্রায় কোটি মানুষ, তার ফল আমাদের ভুগতে হবে, থিয়েটার তার বাইরে যাবে না। সেই জায়গা থেকেই নতুন রাস্তা খুঁজে খুঁজে বেরোতে হবে। আর নতুন রাস্তা কী হতে পারে, কী স্পেস, ছোটো ছোটো স্পেস, ছোটো ছোটো মানুষের সঙ্গে ছোটো ছোটো জায়গায় সম্পর্ক তৈরি, গল্পটাকে অনেক বেশি পরিশীলিত করা, এবং যেটা ইম্পর্টেন্ট যে মানুষ যে সময়টুকুর জন্য প্রাথমিকভাবে বিনোদিত হবেন এবং দীর্ঘকালীনভাবে চিন্তনের জায়গায় যাবেন, এইটা যদি হয়, প্রাথমিকভাবে তো বিনোদিত হতেই হবে, বিনোদন তো তার প্রাথমিক শর্ত। সেই লড়াকু মানুষটা যিনি এসে দেখবেন থিয়েটারটা, বা সেই মানুষটি শ্রান্ত ক্লান্ত হয়ে সন্ধ্যেবেলা বা যে সময়, তাকে একটা ভালো থিয়েটার উপহার দেওয়া খুব জরুরি। ওই খালি থিয়েটার করলাম আর দেখিয়ে দিলাম আমি থিয়েটার করি, সেটা নয়। আজকের সময়ে সেই চাহিদা আছে, সেই চাহিদাটা, সেটা চাইছি আমরা দর্শক হিসেবে, ভালো থিয়েটার চাই। আরও ভালো বলবেন এন্টারটেনমেন্টের জায়গা থেকে নাকি না, এখনও থিয়েটার, এমন থিয়েটার হয় যে থিয়েটার মানুষকে নাড়িয়ে দেয়, তার ভেতরে দোলা দেয়, সেটুকুই চায় মানুষ। বিনোদন হওয়া মানে হাসা না, হেসে হা হা হি হি করে শুধু হাসা নয়, বিনোদিত হওয়া মানে কান্নাও তাকে বিনোদিত করে, তাই স্যাটিসফাই করে তাকে ফিজিক্যালি এবং মেন্টালি, দুঃখ কষ্ট সবটাই তাকে তিনি মেলাতে চান। তাই তিনি মিলিতে যদি না পারেন তাহলে তো তার সমস্যা। আজকের সময় দাঁড়িয়ে এই ক্রাইসিসগুলোকে হয়তো কন্ডাক্ট করা দরকার। তাহলে থিয়েটার তার অর্থনৈতিক ক্রাইসিস নিয়ে, পেশাদারিত্ব নিয়ে কোশ্চেন করতে করতে যাবে, ভয়ঙ্কর রকমের লড়াই করতে করতে যাবে, এই স্ট্রাকচারটা, এই রাষ্ট্রের স্ট্রাকচারটার সঙ্গে লড়তে যাবে, কিন্তু তবুও থিয়েটার হবে, তার মধ্য থেকেই স্পার্ক হবে, তার মধ্য থেকেই স্টার হবে। আবার সেই স্টারেরাও মাটিতে এসে দাঁড়িয়ে বলবে আমি নাট্যকর্মী। থিয়েটারের এটাই মনে হয় ভবিতব্য এবং এটাই মনে হয় তার লিখন। কিন্তু কোনো মেকি বা ফলস, অসৎ উপায়, এইগুলো কিন্তু ইতিহাস স্থান দেবে না। হয়তো সাময়িকভাবে কিছু হতে পারে। অনেক কথা বলে ফেললাম এবং সেটি খুবই প্রাসঙ্গিক কিনা আমি জানি না, আমার উপলব্ধি। যদি মনে হয় যে অপ্রয়োজনীয়, বাদ দিয়ে দেবেন, আর যদি কিছু কিছু অংশ প্রয়োজনীয় মনে হয় রাখবেন নিজের মতো করে, আমার মতো করে নয়। আমি আমার মতো করেই বলতে চাই এবং থাকতে চাই এবং চলতে চাই আগামীতে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সবুজ সাংস্কৃতিক কেন্দ্রকে।